ওকে, তাহলে গত ক্লাসের যে বাকি অংশটুকু ছিল সেটাই আজকে আমরা দেখব। আমরা শুরু করেছিলাম কিন্তু একটু সমস্যার কারণে সেটা ওকে, দেখো, হোপফুলি দেখতে পাচ্ছ সবাই যে আমাদের পটেনশিয়াল প্রবলেম কোজ বাই হার্ড ওয়াটার ইন টেক্সটাইল প্রসেসিং, অর্থাৎ টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে। তো টেক্সটাইল প্রসেসিং এ হার্ড ওয়াটার কি কি সমস্যার সৃষ্টি করছে সেটা জানার আগে আমাদের এটা জানা দরকার যে এই প্রসেসগুলো সম্পর্কে আমরা জানি কিনা। ডিসাইজিং, স্কাউরিং, ব্লিচিং, মার্সারাইজেশন, ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং, এগুলো সম্পর্কে কি আমরা জানি না এখনো জানি না, যেহেতু আমরা ওয়াইড প্রসেসিং ওয়ান কেবল পড়া শুরু করেছি। আচ্ছা, আমি একটু সিম্পলি বলে দেই, সহজভাবে বলে দিচ্ছি যে ডিসাইজিং প্রসেসটা হচ্ছে যে আমরা গত ক্লাসের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে ফেব্রিক, আমাদের কি ওভেন ফেব্রিক রয়েছে, নিট ফেব্রিক রয়েছে। আমরা যখন ওভেন ফেব্রিক তৈরি করতে যাই তখন আসলে তোমরা সবাই হয়তো তাঁত দেখেছো, লুঙ্গি বোনা দেখেছো। সেখানে কি দুই সেট ইয়ার্ন থাকে, একগুলো লম্বা আর একগুলো তা মাখো দিয়ে ঢুকাচ্ছে এই এই দুই সেট ইয়ার্নের ভিতরে। তোমরা অনেকেই তার দেখে থাকবা, তো সেখানে যে সুতাগুলো লম্বা লম্বি থাকে সেই সুতাগুলোর জন্য একটা শক্তি দরকার হয়, সেই সুতাগুলোর অনেক টান পড়ে, সেই সুতাগুলোর জন্য যে শক্তিটা দরকার হয়, যে এরকম দুই সেট ইয়ার্ন থাকছে এবং এটা সাধারণত মাকু দিয়ে ঢুকানো হয়। তো এই যে এই সেট ইয়ার্নগুলোকে ওয়ার্প ইয়ার্ন বলে, এই ইয়ার্নগুলিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। সেজন্য এই ইয়ার্নগুলিতে আমরা কি করছি, যে সাইজিং ম্যাটেরিয়াল, অর্থাৎ কোনো শক্তিশালী কোনো এজেন্ট, কিছু কিছু এজেন্ট দ্বারা আমরা এখানে সাইজিং উপরের সারফেসটাকে আবরণ দিচ্ছি, যেমন বিশেষ করে স্টার্স ম্যাটেরিয়াল। তো এই যে ডিসাইজিং স্টার্স ম্যাটেরিয়াল, তোমরা অনেকেই ঘুড়ি উড়িয়েছো। ঘুড়ি উড়ানোর সময় ঘুড়িতে কি মাঞ্জা মারানো বলে না, মাঞ্জা দেই, অর্থাৎ ঘুড়ির সুতার উপরে একটা কি কোটিং দেওয়া হয় স্টার্স ম্যাটেরিয়াল অথবা এই ধরনের কিছুর, যাতে করে সেই ঘুড়িটা ছিঁড়ে না যায় যখন বাতাসের গতিতে টান টান হবে এবং অন্য ঘুড়ির সাথে যখন ক্রাশ হবে তখন যেন ছিঁড়ে না যায়, সেজন্য কিন্তু আমরা ওই মাঞ্জা মারি, বাংলা কথা যাকে বলে, ঘুড়ির উপরে কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিই। হ্যাঁ, সেটা অনেক কিছু পাওয়া যায় বাজারে। তো সেটাকে একই ঘটনা, আমরা যখন লুম তৈরি, লুমে যখন কাপড় বুনি তখন কিন্তু আমাদের যে শক্তির প্রয়োজন হয় সেটার জন্য আমরা সাইজিং ম্যাটেরিয়াল ইউজ করি। সাইজিং ম্যাটেরিয়াল হিসেবে যেমন স্টার্স, পিভিএ, সিএমসি এক্সেট্রা ইউজ করা হয়। এখন যখন আমরা ওয়েট প্রসেসিং এ আসছি, কাপড় যখন তৈরি হয়ে চলে এসেছে, যখন আমরা কালার করতে যাব তখন কিন্তু আমাদের এই স্টার্স ম্যাটেরিয়াল বা পিভিএ ম্যাটেরিয়াল বা সিএমসি ম্যাটেরিয়ালটা কিন্তু আমাদের রিমুভ করতে হয়। তাছাড়া কি হবে, ওই সুতার গায়ের ভিতরে কিন্তু পানি প্রবেশ করবে না বা ওয়াটার প্রবেশ করবে না, যার কারণে কিন্তু প্রবলেম হয়েছে। এই প্রসেসটাকে, সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ করার প্রসেসটাকে ডিসাইজিং বলা হয়, আর সাইজিং ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার প্রসেসটাকে সাইজিং বলা হয়। সো হোপফুলি বুঝে গেছো। স্কাওয়ারিং, স্কাওয়ারিং তার পরবর্তীতে আসি। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে আমাদের ইয়ের ভিতরে অনেক প্রকার তেল, চর্বি এবং অপদ্রব্য সমূহ থাকে। কটন, যেটাই বলি না কেন, বিশেষ করে যদি আমরা কটনের কথা বলি যে 96% পিওর কটন, বাকিটা কিন্তু বিভিন্ন প্রকার ইম্পিউরিটিস আছে। আমরা টেক্সটাইল র মেটেরিয়াল ওয়ানে পড়েছি, সেই এই যে ইম্পিউরিটিস গুলোকে কিন্তু দূর করতে হয়। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি স্কাওয়ারিং। তারপরে যখন আমরা চলে আসতেছি ব্লিচিং, যখন প্রত্যেকটা ন্যাচারাল ফাইবারের থেকে শুরু করে প্রত্যেকটা ন্যাচারাল ফাইবারের সাধারণত একটা করে ন্যাচারাল কালার থাকে, সেটা গ্রে হতে পারে, হোয়াইট হতে পারে, বা যে অন্য কিছু কোনো কালার হতে পারে। তো হোয়াইট হলে তো আর কোনো সমস্যা নাই, কিন্তু যদি হোয়াইট না হয় অন্য কোনো কালার হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, যে তখন আমরা এই ব্লিচিং কি করছি, ব্লিচিং এর মাধ্যমে সেই কালারটাকে, অরিজিনাল কালারটাকে রিমুভ করে হোয়াইট করে ফেলছি। অর্থাৎ কোন টেক্সটাইল সাবস্টেন্সের ন্যাচারাল কালারটাকে রিমুভ করার প্রক্রিয়াকেই আমরা বলছি ব্লিচিং। মার্সারাইজেশনটা চলে আসতেছে যখন, মার্সারাইজেশন একটা এক্সট্রা ট্রিটমেন্ট, সাধারণত কোনো ফেব্রিকের লাস্টার বৃদ্ধি করার জন্য মার্সারাইজেশন করা হয়, আলোক উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, লাস্টার বৃদ্ধির জন্য মার্সারাইজেশন করা হয়। কাস্টিক সোডা দিয়ে ট্রিটমেন্ট করে আমরা যখন মার্সারাইজেশন করব তখন জানবো। ডাইং, ডাইং সম্পর্কে তো আমরা বুঝতেই পারছি যে কালার করা, রং করাকে আমরা ডাইং বলছি। তো প্রিন্টিংটা হচ্ছে যে ডাইং এবং প্রিন্টিং এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে ডাইংটা পুরো ফেব্রিকে অ্যাপ্লাই করা হয়, কিন্তু প্রিন্টিংটা একটা স্পেসিফিক ডিজাইনে ফেব্রিকের উপর ফুটিয়ে তোলা হয়। বিশেষ করে যেমন আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন কিছু লেখা টি শার্ট পরে থাকি, সেগুলো সবই কিন্তু প্রিন্টিং। হ্যাঁ, সো ডাইং প্রিন্টিং এর মধ্যে পার্থক্য হচ্ছে ডাইংটা হোল ফেব্রিকের উপরে, কিন্তু প্রিন্টিংটা একটা নির্দিষ্ট এরিয়া, লোকালাইজড অ্যাপ্লিকেশন। ফিনিশিং তারপরে চলে আসলো আমরা, ডাইং সবকিছুর পরে আমাদের ফিনিশিং দরকার হয়। কিছু স্পেশাল ফিনিশ রয়েছে, কিছু রেগুলার ফিনিশ রয়েছে যে ফেব্রিকে
ডায়াজেশন ঠিক করতে হয়, শ্রিঙ্কেজ ঠিক করতে হয়, তারপর কিছু সফটনেস আনতে হয়, অথবা যেমন ক্রিজ পড়তেছে, ক্রিজ রিকভারি কিছু ফিনিশ দিতে হয়, এই সবগুলোকে বলা হয় ফিনিশিং। ওকে, এই প্রসেসগুলো সম্পর্কে আমরা প্রাইমারি কিছু কথাবার্তা জানলাম। এখন কথা হলো, তাহলে হার্ড ওয়াটার এই যে প্রবলেম, এই প্রসেসগুলিতে, ওয়ার্ড প্রসেসগুলিতে কি কি সমস্যার সৃষ্টি করবে? যে প্রথমত আসি ডিসাইজিং এ, যে কি করা হচ্ছে, হার্ড ওয়াটার কি করছে, ডিএক্টিভ এনজাইমস এন্ড ইনসolubilized সাইজ ম্যাটেরিয়াল সাচ এজ এস্টার্স পিভিএ। দেখো, ডিএক্টিভেট এনজাইমস অর্থাৎ এনজাইম, যে এনজাইম প্রসেসিং টেক্সটাইলে কিন্তু প্রচুর পরিমাণে এনজাইম ইউজ করা হয়, আমরা পড়বো। তো এই এনজাইম গুলো এবং একই সাথে যে সাইজ ম্যাটেরিয়াল গুলো উঠে যাওয়ার কথা ছিল, আমরা যখন ডিসাইজিং করব তখন কি সাধারণত সাইজ ম্যাটেরিয়াল গুলো এই সুতা থেকে উঠে চলে যাবে, উঠে যাওয়াটা দরকার। কিন্তু যদি আমাদের ওয়াটারটা হার্ড হয় তাহলে এই সাইজ ম্যাটেরিয়ালটা সাধারণত উঠে যাবে না, এবং সেটা কি হবে, ইনসলিউবল হয়ে যাবে, অর্থাৎ দ্রবীভূত হবে না, যার কারণে সেটা আমাদের যে রিসাইজিং প্রসেস এবং পরবর্তী যে কালারেশন প্রসেস, সেই প্রসেসগুলো ভালো মতো হবে না। ওকে, নেক্সট স্কাউরিং। স্কাউরিংটা কিরকম, যে কম্বাইন্ড উইথ সোপ participate metal organic acids, produce yellowing off and white shades, and reduce cleaning efficiency and reduce the water absorption. দেখো, স্কাওয়ারিং এর ফলে আমরা জানি অপদ্রব্যগুলো চলে যায়, অপদ্রব্যগুলো চলে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে ফেব্রিকটা পানি শোষণের ক্ষমতার শোষণ ক্ষমতা ধারণ লাভ করে, অর্থাৎ সে পানি শোষণ করতে পারে। কিন্তু যদি হার্ড ওয়াটারে আমরা ট্রিটমেন্ট করে থাকি, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে কম্বাইন উইথ সোপ, পার্টিসিপেন্ট উইথ, কি করা হচ্ছে যে, সরি একটু, আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, তারপরেও যারা মিউট হচ্ছে না একটু মিউট করে দিবে। ওকে, কি করা হচ্ছে যে কম্বাইন্ড, সাধারণত অ্যাবজর্বেন্সি বাড়ে, পানি শোষণ ক্ষমতা বাড়ে। কিন্তু যদি আমরা হার্ড ওয়াটার দিয়ে করি তাহলে কি কি সমস্যা হচ্ছে, যে কম্বাইন্ড উইথ সোপ, আমরা যেটা দিয়ে কি করছি, ইম্পিউরিটিসটাকে রিমুভ করছি, সেই সোপের সাথে কি হচ্ছে, এটা কম্বাইন্ড উইথ সোপ অ্যান্ড প্রেসিপিটেটেড মেটাল অর্গানিক অ্যাসিড, অর্থাৎ প্রেসিপিটেটেড অধক্ষেপ উৎপন্ন করবে, জমাট বেঁধে যাবে, প্রোডিউসিং ইয়োলিং অফ হোয়াইট শেডস। ইয়োলিং অর অফ হোয়াইট শেডস, এটা সাধারণত আমরা যদি বলে থাকি যে আহ, সাদা কাপড় অনেক সময় লালচে হয়ে যায়, বা অফ হোয়াইট অর্থাৎ সাদা আর সাদা থাকে না, তো এই ধরনের ইয়োলিং একটা শেড পড়ে যায়। তো এই যদি আমরা হার্ড ওয়াটার দিয়ে স্কাউরিং করে থাকি তাহলে এই ধরনের ইয়োলিং শেড পড়ে যাবে, এন্ড রিডিউস ক্লিনিং এফিসিয়েন্সি এন্ড রিডিউস ওয়াটার অ্যাবজর্পশন। ক্লিনিং এফিসিয়েন্সিটা কমে যাবে যদি এরকম প্রেসিপিটেটেড ম্যাটেরিয়াল, অধক্ষেপ যদি কাপড়ের উপর লেগে থাকে বা পানিতে লেগে থাকে, তাহলে সেটা ক্লিনিং এফিসিয়েন্সি হারাবে, এন্ড রিডিউস ওয়াটার অ্যাবজর্পশন, এবং ফেব্রিকটা কি করবে, ওয়াটার অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ করতে পারবে না, কারণ ভালো মতো কি স্কাউরিং এ হবে না, যেমন যে এই যে প্রেসিপিটেটেড হয়ে যাবে, যে বস্তুগুলো দিয়ে আমরা স্কাউরিং করতাম সেটাই আর কাজ করবে না। নেক্সট, ব্লিচিং। ব্লিচিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, যে ব্লিচিংটা কি, যে ন্যাচারাল কালারটাকে তুলে ফেলা। আমরা কি দিয়ে সাধারণত ব্লিচিং করি, আমরা অ্যাকশন অফ হাইড্রোজেন পারক্সাইড দিয়ে, সাধারণত ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হয় হাইড্রোজেন পারক্সাইডকে, এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আমরা সাধারণত ব্লিচিং করে থাকি। কিন্তু যখন আমরা হার্ড ওয়াটারে ব্লিচিং করব তখন এই পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়, এই পার হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন হবে না, এবং সেটা স্টেবলও হবে না শুধুমাত্র এই হার্ড ওয়াটারের কারণে, যার কারণে কিন্তু আমাদের যে পার হাইড্রোক্সিল আয়নের প্রভাবে আমাদের যে স্কাউরিং, সরি ব্লিচিংটা হয়, সেই ব্লিচিংটা হবে না, অর্থাৎ ন্যাচারাল কালার যেটা উঠে যায় সেটাই হবে না, কারণ হাইড্রোজেন পারক্সাইডের ফলে যে আয়নটা তৈরি হওয়ার কথা সেটাই হওয়ার পরই ভেঙে যাচ্ছে বা তৈরি হচ্ছে না, সেই ক্ষেত্রে তো ব্লিচিং হওয়ার সম্ভাবনাই থাকে না। ওকে, মার্সারাইজেশনের ক্ষেত্রে যেটা হবে, যে ফ্রম ইনসoluble মেটাল অ্যাসিড রিডিউস অ্যাবজর্বেন্সি এন্ড লাস্টার, আমরা মার্সারাইজেশনটা করেই থাকি মূলত লাস্টার বৃদ্ধির জন্য, অর্থাৎ চকচক যেন হয় সেজন্য। কিন্তু আলটিমেট যখন আমাদের হার্ড ওয়াটার থাকবে সেটা কি করছে, আমাদের এই লাস্টারটাকে হতে দিচ্ছে না, ইনসoluble মেটাল অ্যাসিড তৈরি করছে, অ্যাবজর্বেন্সি কমাচ্ছে, এবং সেই সাথে লাস্টারটাকে সে বাড়তে দিচ্ছে না। ওকে, ডাইং, যে combine with dyes changing their shades, soluble dyes and causes TP dyeing and reduce the diffusion। দেখো অনেকগুলো প্রবলেমের কথা বলছে, যে combine with dyes, প্রথমত হার্ড ওয়াটারের যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নগুলি আছে সেটা কি হবে, ডাইস পার্টিকেলের সাথে যুক্ত হয়ে যাবে। তারপর কি হচ্ছে, যে চেঞ্জিং দেয়ার শেডস, অর্থাৎ আমরা যে শেডটা বায়ারকে দিতে চাই সেই শেডটা আমরা পাচ্ছি না, অন্য শেড পাচ্ছি, যে চেঞ্জিং দেয়ার শেডস। তারপর কি হচ্ছে, ইনসলিবুলাইজ ডাইস, আমাদের যে ডাইস পার্টিকেল গুলো আছে সেটাকে ইনসলিবল করে দিচ্ছে। আমরা সাধারণত যেমন রিয়েক্টিভ কালার ক্ষেত্রে, কটন ডাইং করার ক্ষেত্রে আমরা রিয়েক্টিভ ডাই ইউজ করে থাকি, আমরা পরবো,
সেই রিয়েক্টিভ ডাইসটা কি সলিউবল, এবং ম্যাক্সিমাম ডাইস গুলো কিন্তু পানিতে সলিউবল, মানে পানিতে গুলে যাবে, তারপরেই না সেটা কাপড়ে লাগানো যাবে। যদি পানিতেই গুলে না যায় তাহলে তো কাপড়ে লাগানোর সম্ভাবনা কমে যায়। সো যখন হার্ড ওয়াটার ইউজ করব তখন সেই হার্ড ওয়াটারের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গুলো ডাইসের সাথে যুক্ত হয়ে ডাইসগুলিকে ইনসলিউবল করে দিবে, যার কারণে কি সেই ইনসলিউবল ডাইস তো আর ফেব্রিকের ভিতরে ঢুকবে না, এবং causes TP dyeing and reduce the diffusion. TP dyeing বলতে বোঝাচ্ছে এক প্রকার ফল্ট, বিভিন্ন প্রকার ফল্টের সৃষ্টি করবে, যেমন কোথাও বেশি কোথাও কম ডাইস লাগবে, অর্থাৎ শেডের যে ইভেননেস সেটা থাকবে না, যে ডাইস পার্টিকেল গুলো লাগার কথা ছিল সেভাবে থাকছে না। হ্যাঁ, রিডিউস দ্য ডাই ডিফিউশন, অর্থাৎ ফেব্রিকের ভিতরে যে ডাই ডিফিউশন হওয়ার কথা ছিল, ডাই ট্রান্সফার হওয়ার কথা ছিল, সেই ট্রান্সফার রেটটা কমে যাবে ডিউ টু দ্য hard water, because this hard water containing calcium magnesium and this calcium magnesium are react with the dyes and combine with the dice. Okay, printing এর ফলে প্রিন্টিং এ আমরা কি করছি বললাম, লোকালাইজড অ্যাপ্লিকেশন। প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা অনেক কিছু ইউজ করি, যেমন ইমালশন, থিকেনার, এগুলো বলা হচ্ছে যে ব্রেক ইমালশনকে ভেঙে দিবে, চেঞ্জেস থিকেনারের যে বৈশিষ্ট্য ধরে রাখার ক্ষমতা সেটাকে ভেঙে দিবে, এফিসিয়েন্সি এন্ড ভিসকোসিটি অফ দিস প্রবলেম এন্ড অ্যাসোসিয়েট অফ দ্য ডাইং, এবং যে ভিসকোসিটিটা থাকার কথা অর্থাৎ থিকনেস অর্থাৎ আঠা আঠা ভাব সেইটা থাকছে না, সেটাকে নষ্ট করে দিচ্ছে দিস হার্ড ওয়াটার। যার ফলে কি হচ্ছে, যে এরকম লোকালাইজড অ্যাপ্লিকেশন চড়তে চাচ্ছে সেটা হচ্ছে না, প্রিন্টিং যে ডিজাইনটা করতে চাচ্ছে সেই ডিজাইনটা অ্যাকুরেট হচ্ছে না, এদিক সেদিক হয়ে যাচ্ছে, বা কালি দেওয়ার পরেও কি ছড়িয়ে পড়ছে চারপাশে। যেটার কারণে কিন্তু যদি ভিসকোসিটি না থাকে থিকেনারে সেই ক্ষেত্রে হতে পারে। ফিনিশিং এর ক্ষেত্রে কি, ইন্টারফেয়ার উইথ এ ক্যাটালিস্ট, ইউজ রেজিন এন্ড আদার অ্যাডিটিভস, বিকাম মোর অ্যাক্টিভ, ব্রেক ইমালশন এন্ড অ্যাডিটিভ শপ। আমরা যে সমস্ত ফিনিশিং এর ক্ষেত্রে কাপড়টাকে আরো সফট করার জন্য বিভিন্ন প্রকার কেমিক্যাল ইউজ করে থাকি, বিভিন্ন প্রকার ক্যাটালিস্ট ইউজ করে থাকি, রেজিন ইউজ করে থাকি বিভিন্ন প্রকার ফিনিশের জন্য, তো হার্ড ওয়াটার গুলো কি হচ্ছে এইগুলোর সাথে যুক্ত হয়ে আমাদের যে এই সমস্ত ম্যাটেরিয়ালস এর যে অ্যাক্টিভিটি সেটাকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ যার ফলে আমরা কাঙ্ক্ষিত সফটনেস পাচ্ছি না, কাঙ্ক্ষিত লাস্টার পাচ্ছি না। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। সো সিম্পলি যে হার্ড ওয়াটার কি কি প্রবলেম করে স্কারি টেক্সটাইল ওয়েট প্রসেসিং এ, সেটার একটা সামারি হচ্ছে এটা। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখান থেকে যদি কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো, যদিও আমি আবারও পরবর্তীতে কোশ্চেনে চলে যাব। ওকে, আমরা আরেকটু দেখি, একটু আগে দেখলাম টেক্সটাইল ওয়েট প্রসেসিং এ কি কি সমস্যা হচ্ছে, এরপরে আমরা চলে যাব প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ হার্ড ওয়াটার। হার্ড ওয়াটারের ক্ষেত্রে কি কি প্রবলেম হচ্ছে, হার্ড ওয়াটারে টেক্সটাইলের কি কি প্রবলেম হচ্ছে। ওকে, আমরা দেখি যে স্কেল ফরমেশন ইন বয়লার। আমরা জানি আমাদের টেক্সটাইল ফ্যাক্টরিতে বড় বড় বয়লার স্টিম উৎপন্ন করে, এই স্টিমটা আমাদের টেক্সটাইলের সব প্রসেসিং এর ক্ষেত্রে কাজে লাগে, এবং সেই সাথে এই যে পানিটা প্রবাহিত হয় ট্রান্সফার হয় সেটা কতগুলো পাইপের মাধ্যমে বা নলের মাধ্যমে। সো যদি পানিতে হিউজ পরিমাণে যদি আমার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, তাহলে যেটা সমস্যার সৃষ্টি করছে যে this temporary hardness is rapidly converted calcium carbonate and magnesium hydroxide and boiler and কি বলছে time accumulate in the scale inner surface of the shell of the tops। বলা হচ্ছে কি স্কেল ফরমেশন করছে, দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে এরকম স্কেল ফরমেশন করছে, এগুলো তোমরা হয়তো দেখে থাকবা, যাদের খর পানি সাধারণত যাদের বাসা আহ যারা পানিতে এইরকম সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দেখবা যে ভারী পাতিল বিশেষ করে কেটলিতে এই ধরনের আস্তরণ পড়ে যায়, বা এরকম পাইপে পানি প্রবাহের নলে ও এরকম আস্তরণ পড়ে যায়। সেই আস্তরণ গুলো কি, সেই আস্তরণ গুলোই কিন্তু হচ্ছে এই ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি দেখি যে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কি আস্তরণ পড়ে যাচ্ছে, এই দিস ইজ দ্য হার্ড ওয়াটার। সো এখানে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং সাথে ম্যাগনেসিয়াম কার্বনেটও থাকছে, এটাকে স্কেল বলা হয়, অর্থাৎ কোনো কিছুর উপরে আস্তরণ সৃষ্টি করছে, যার ফলে কি হচ্ছে দেখো আমাদের যদি পাইপের ভিতরে হয় তাহলে কি সেখানে পানি প্রবাহটা বন্ধ হচ্ছে, পানি প্রবাহিত হতে পারছে না। আর যদি আমাদের বয়লারের ক্ষেত্রে হয় তাহলে কি বয়লারের পাইপ গায়ে কি স্কেল ফরমেশন হচ্ছে এরকম, যার ফলে কি আমাদের হিট লস হচ্ছে প্রচুর, কারণ এটা সহ গরম করতে হচ্ছে আমাদের বয়লারের ভিতরে পানি গরম করতে কি এইগুলো সহকে গরম করতে হবে। সো হিট লসেস বাই পাইপ স্কেলিং আপ টু 40% ফর 20 মিনি স্কেল। আমাদের যদি 20 মিমি স্কেলেও ফরমেশন করে উপরে আবরণ পড়ে তাহলেও কিন্তু আমাদের প্রায় 40% এনার্জি লস হবে, হিট লস হবে। আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যে কতটুকুর জন্য কতটুকু হিট লস হয়, যেমন অ্যাপ্রক্সিমেটলি 1 মিমি, 3 মিমি, 5 মিমি, 20 মিমি কত পার্সেন্ট হিট লস হয়। আমরা তো
কি এনার্জি দিয়ে হিট উৎপন্ন করি বয়লারে, তো সেই বয়লারে যদি আবার হিট লস হয়ে যায়, ওকে, রিঅ্যাকশন উইথ দ্য সফ কি করছে, সল্ট এন্ড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যেটা কি করছে, ইজিলি লেদার ফ্রম উইথ দ্য সফ এন্ড ইনসলিউবল অর্গানিক সল্ট বিকাম ওয়েস্টেজ। কি করছে, আমরা আগেও ছোটকালেও পড়েছিলাম যে পানির মৃদু পানি, খর পানি সাবান ফেনা উৎপন্ন করে, হ্যাঁ, সোফ, ইনসলিউবল সোফ তৈরি করে। রিঅ্যাকশন উইথ দ্য ডাইস্টাফ, একটু আগে যে কথাগুলো বলেছিলাম যে ডাইস্টাফের সাথে যুক্ত হয় ইনসলিউবল তৈরি করে, যার ফলে ডাইস্টাফের যে ডিফিউশন হওয়ার কথা অর্থাৎ ফাইবারের ভিতরে ঢোকার কথা সেটা হচ্ছে না। ওকে, কোয়ালিটি অফ দ্য ফেব্রিক, করোশন ইন দ্য বয়লার, এবং একই সাথে যখন এটার স্কেল ফরমেশন তো করছে, এবং একই সাথে আমরা বলি না জং 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 ধরে যায়, নষ্ট হয়ে যায়, তোমরা দুটো ছবিতে দেখতে পাচ্ছ, দেখো মনে হয় যে কি আস্তে আস্তে সেটাকে করোশন ক্ষয় করে ফেলেছে। কিভাবে, দেখো যে করোশন ক্যান বি সিরিয়াস কজেস in water boilers if suitable water are not used, and dissolved oxygen in the presence of the carbon dioxide is a common causes of corrosion, especially affecting the high pressure boiler. The carbon dioxide reacts with the iron and forming the ferrous carbonate, which tend to hydrolyze the ferrous hydroxide. দেখো ফেরাসের পানির সাথে কি ফেরাস কার্বনেট তৈরি করবে, তারপর সেটা কি করছে, পানির সাথে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করছে, দিস ফেরাস হাইড্রোক্সাইড কজেস দা, তাহলে লোহা কোথায় পাচ্ছে, লোহা তো আমাদের বয়লার, এবং পানিতে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, পানি রয়েছে, তাহলে সব মিলে ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। দিস ফেরাস হাইড্রোক্সাইড কজেস দ্য করোশন অফ দ্য বয়লার। আরো যেটা হয় যে ডিপোজিশন গুডস অন দ্য স্কাওয়ারিং, ওই যে আমরা বলি না জং ধরে কাপড়ে জং, যে সব রিয়েক্ট উইথ দ্য হার্ড ওয়াটার এন্ড প্রোডিউস ইনসলিউবল সল্টস হুইচ ইজ ডিপোজিট অন দ্য কি ফেব্রিক ডিউরিং স্কাউরিং, এই যে এরকম পড়বে, ইনসলিউবল সল্টস হার্ড টু ইনফ্লেক্সিবল অফ দ্য ফেব্রিক এন্ড ক্রিয়েট এ প্রবলেম ইন দ্য নেক্সট প্রসেস, আমরা দেখতে পাচ্ছি। সো মোর ওভার দ্য টেক্সটাইল ইজ কনফ্রন্টেড উইথ দ্য থ্রি মেইন প্রবলেমস, কি কি সমস্যার প্রধানত ফেস করে, প্রবলেম অফ ওয়াটার অফ সুইটেবল কোয়ান্টিটি ফর processing of the textile product, supply of water for boiler faced power plant and prevention of the corrosion metal tax pipeline etc. এই সমস্যাগুলো সৃষ্টি করছে, টেক্সটাইল প্রসেসিং এর সমস্যা সৃষ্টি করছে, বয়লারে করছে, এবং আমাদের যে পাইপলাইন গুলি রয়েছে সেগুলোতে করছে। ওকে, আমরা সেজন্য দেখব যে প্রত্যেক ফ্যাক্টরিতে, হ্যাঁ বলো। স্যার টেক্সটাইলে তো হার্ড ওয়াটার ইউজ করা হয় না। না, টেক্সটাইলে হার্ড ওয়াটার ইউজ করা হয় না, যদি করা হয় কি কি সমস্যা হবে সেগুলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা পানিটাকে সফট করে নেই, সেজন্যই আমরা এখন আসতেছি ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ইন এ টেক্সটাইল ওয়েট প্রসেসিং ইন্ডাস্ট্রি। ওয়াটার ইটিপি যদি নাও চলে, তারপরও সব ফ্যাক্টরিতে কিন্তু ডাব্লিউটিপি চলে, অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু চলে, কারণ ইটিপি তো ছাইরা দিতেছে পরিবেশের ক্ষতি বা মানুষের ক্ষতি, একটা সামগ্রিক ক্ষতি, কিন্তু যখন সে হার্ড ওয়াটার ইউজ করবে তখন কিন্তু তার ব্যক্তিগত ক্ষতি। এই স্বার্থে ম্যাক্সিমাম টেক্সটাইল মিল মালিকেরা কি করে, ওইটিপি চলুক না চলুক ডাব্লিউপিটি সবার আছে। কিভাবে এই ডাব্লিউপিটিটা কাজ করে বা টেক্সটাইল ম্যানেজমেন্ট সিস্টেমটা কি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা যদি একটু দেখি, যে এরা সাধারণত কি করা হয়, র ওয়াটার ফ্রম দ্য ডিপ অয়েল টিউব অয়েল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই কাজটাই করে থাকি যে নিচ থেকে পানি উঠাই, ডিপ অয়েল থেকে। আমরা এই লেকচারের প্রথমের দিকে পড়েছিলাম পানির সোর্স গুলি কথা থেকে আমরা পাই, তো সেই ক্ষেত্রে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো ডিপ টিউব অয়েল থেকে আমরা পানি তুলে, যেমন যাদের বাসে গ্রামের দিকে যেমন বরেন্দ্র বা ওয়াসা, অর্থাৎ যারা অনেক গভীর থেকে, গভীর নলকূপ যেটাকে বলা হয়, তারপর কি করছে, র ওয়াটার রিজার্ভ আন্ডারগ্রাউন্ড, নিচে মোটামুটি 6 ঘন্টা তাদের প্রত্যেকের একটা রিজার্ভার রয়েছে বা পুকুরের মতো রয়েছে, সেই রিজার্ভারে তারা মোটামুটি 6 ঘন্টার মতো রাখে। তো এই 6 ঘন্টা রাখলে কি হবে, যদি কোনো অপদ্রব্য থাকে সেগুলো নিচের দিকে সেটেল ডাউন হয়ে যাবে। তারপর সেই পানিটাকে তারা নিয়ে নেয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কি করে, তারা বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট করে, ওয়াটার সফেনিং করে, যদি হার্ড ওয়াটার হয় তাহলে সেটার পানির কোয়ালিটি বুঝে তারা ট্রিটমেন্ট করে। তারপর কি ট্রিটেড ট্যাঙ্ক, ওকে, পানিটা ট্রিটমেন্ট হয়ে গেলে তারপর সেই পানিটা বিভিন্ন মেশিনে দেয়, বয়লারে দেয়, এক্সেট্রা এক্সেট্রা দেয়, ডাইং হাউস মেশিনারি বিভিন্নখানে দেয়, ডাইং মেশিনে দিতে পারে, স্টেন্টার ফিনিশিং মেশিনে দিতে পারে, হ্যাঁ সবখানে দিতে পারে, ল্যাবে দিতে পারে। ওকে, এরপরে এই টেক্সটাইল ওয়াস্ট ওয়াটারটা বেরিয়ে প্রসেসিং এর পর টেক্সটাইল ওয়াস্ট ওয়াটারটা পায়, এই ওয়াস্ট ওয়াটারটা কি করা হচ্ছে, তারপর ইটিপি যে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করে সেই পানিটাকে আবার ইউজ করার কথা, অথবা সেই পানিটাকে ফেলে দেওয়ার কথা বাইরে, পরিবেশের গুণসম্পন্ন মানসম্পন্ন করে। কিন্তু আমাদের দেশে কোনোটাই করা হয় না, আমাদের দেশে বোধহয় এরকমটাই করে দেওয়া উচিত যে যে পানি তুমি একবার ইউজ করবা সেই পানি তুমি আবার
তোমাকে প্রসেসিং এর ক্ষেত্রে ইউজ করতে হবে। তাহলে ইটিপি, যদিও ইটিপির পানিটাকে এখনো 100% ইউজেবল না, কিছু কিছু ফ্যাক্টরি চেষ্টা করছে যে এই ইটিপির যে পচা পানিটাকে আছে সেটাকে ট্রিটমেন্ট করে আবার রিইউজ করা যায় কিনা সেটার জন্য। ওকে, এবং এখানে র ওয়াটার ডিপ টিউবওয়েলের বিষয়ে একটু কথা বলি যে কিছু কিছু ফ্যাক্টরি এখন বৃষ্টির পানিকে রিজার্ভ করছে। বৃষ্টির পানি কিন্তু অনেক শোধিত পানি, প্রথমের দিকে 5-10 মিনিট পরের পানিটা কিন্তু বিশুদ্ধ পানি। সো এই পানিটাকে অনেকে ইউজ করছে বর্তমানে। তো এই ছিল টেক্সটাইল ফ্যাক্টরিতে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। সো প্রথমে তারা তো পানি উত্তোলন করবে, সেটাকে মোটামুটি সেটেল ডাউন করবে, তারপর সেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে, তারপর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে রিয়েকশন ট্রিটমেন্ট হয়ে তারপর সেটা ফ্রেশ হয়ে সফট ওয়াটার হয়ে সেটা ডাই হাউস, মেশিনারি, বয়লার সবখানে চলে যাবে। তারপর প্রসেসিং এর পর টেক্সটাইল ওয়াস্ট ওয়াটারটা ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাবে। ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধিত হয়ে সেটা চলে যাওয়ার কথা নদীতে বা পরিবেশে। পরিশোধিত হওয়ার পর একটা গ্রেড মেনটেন করে, কিন্তু আমাদের দুঃখের বিষয় কোনো গ্রেডই মেনটেন করা হচ্ছে না। এবং ওই যে তোমাদের প্রথম দিন ক্লাসে বলেছিলাম, এখন কিছু অসাধু টেক্সটাইল ব্যবসায়ী যারা কি করছে যে সেদিন বলেছিলাম যে গর্ত করে নিচের দিকে ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, যে এরকম 1000 মিটার গর্ত করে এই গর্তে ছাড়িয়ে দিতেছে। যার ফলে কি হলো, আগে উপরেরটা শুধু নোংরা হইতো, এটা শুধু পলিউটেড হইতো, এখন নিচের যে লেয়ার গুলো রয়েছে সব লেয়ারই পলিউটেড হয়ে যাচ্ছে। সো দিস ইজ মাচ মোর সিরিয়াস। স্যার হুম, স্যার বলো। আমি তন্ময় স্যার। তন্ময় বলো। স্যার আমি এইমাত্র আসলাম স্যার, মানে আমাদের এখানে স্যার নেটওয়ার্কের অবস্থা প্রচুর খারাপ স্যার। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। স্যার এখানে স্যার এই অ্যাটেন্ডেন্স কি না হয়েছে স্যার? অ্যাটেন্ডেন্স নিব, সমস্যা নাই, গুগল ক্লাসরুমে এখানে সবখানে হবে। তুমি ক্লাস করো, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি, সমস্যা নাই। ওকে, দেখো, কন্টিনিউ করো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এবার আমরা চলে আসি, তাহলে ওয়াটারটাকে সফেনিং করতে হবে, ওয়াটার সফট ওয়াটার তৈরি করতে হবে যদি কোনো হার্ড ওয়াটার থাকে। সাধারণত মোটা সবগুলো ফ্যাক্টরিতে ওয়াটার সফট করে, তো ওয়াটার সফেনিং, তাহলে কি ওয়াটার সফেনিংটা হচ্ছে যে হার্ড, যেগুলোর কারণে পানি হার্ড হয় সেগুলোকে রিমুভ করে ওয়াটার সফেনিং। সো আমরা কতগুলো মেথড এখানে ইনভলভ রয়েছে দেখতে পাচ্ছি ওয়াটার সফেনিং এর জন্য, যেমন সোডা লাইম প্রসেস, বেজ এক্সচেঞ্জ প্রসেস, ডিমিনারালাইজেশন প্রসেস, সোডা অ্যালাম প্রসেস, এয়ারেশন প্রসেস, টিলটেশন অর সিকুয়েস্ট্রেনিং প্রসেস, রিভার্স অসমোসিস আর মেমব্রেন টেকনোলজি। এছাড়া বর্তমানে আরো কিছু রয়েছে, মডার্ন টেকনোলজি রয়েছে ফর দিস ইয়ের জন্য, কি বলবো, এই পানি শোধনের জন্য। তো মোটামুটি আমরা কিছু সফেনিং মেথড গুলো দেখব। প্রথমত সোডা লাইম প্রসেস, নামটা শুনে কেমন মনে হচ্ছে তাই না, যে সোডা এন্ড লাইম, সোডা লাইম, হাইড্রেট লাইম। দেখো, ইন দিস প্রসেস হাইড্রেট লাইম বা চুন, যেটাকে আমরা বলবো যে পানিযুক্ত চুন, এন্ড সোডিয়াম কার্বনেট আর অ্যাডেড। দেখো, নরমালি যদি আমাদের পুকুরের পানি ঘোলা হয়ে যায় বা হয়, আমরা নরমালি কি কি দেই, চুন দেই তাই না, পুকুরের পানি পরিষ্কার করার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকি। সো যে বলা হচ্ছে যে হাইড্রেট লাইম, যেটা পানিযুক্ত চুন, এবং সোডিয়াম কার্বনেট আর অ্যাডেড টু প্রেসিপিটেট দ্য ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম আয়ন অ্যাজ এ কম্পাউন্ড অফ লো সলিবিলিটি। সো আমরা জানি যে খারো পানির প্রধান সমস্যা হচ্ছে, হার্ড ওয়াটারের সমস্যাই হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি। সেই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নটাকে যদি আমরা যে কোনো মূল্যে, যে কোনো টেকনিকে, যে কোনো মেথডে আলাদা করতে পারি, তাহলে আমাদের পানিটা ফ্রেশ হয়ে গেল। এর জন্য অনেকগুলো মেথড, অনেকগুলো পদ্ধতি, অনেকগুলো টেকনিক ইউজ করা হয়। তার ভিতরে একটা রয়েছে সোডা লাইম প্রসেস। সোডা লাইম প্রসেসের জন্য আমরা যে দুটো জিনিস ইউজ করি সেটা হচ্ছে হাইড্রেট লাইম এবং সোডিয়াম কার্বনেট। সো এই হাইড্রেট লাইম এবং সোডিয়াম কার্বনেট কিভাবে কাজ করছে, যে টেম্পোরারি হার্ডনেসই হোক আর সেটা পার্মানেন্ট হার্ডনেসই হোক, যে কোনো হার্ডনেস, এখানে কার্বনেট হিসেবে থাকছে, এখানে সালফেট হিসেবে থাকছে বা ক্লোরাইড হিসেবে থাকছে, যেটাই হোক না কেন, কি হচ্ছে সেখানে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম, দেখো, যখন এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি, হাইড্রেট লাইম, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আমার খারো পানির সাথে যুক্ত হয়ে কি করছে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেটের সৃষ্টি করছে, মানে প্রেসিপিটেটেড হচ্ছে, অধক্ষেপ তৈরি করছে। তাহলে কি, আমি যদি পানিতে চুন দেই তাহলে কি হবে, পানিতে চুন দিলে আমার এটা কি হচ্ছে, ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট হিসেবে নিচে তলানিতে জমা হচ্ছে, আমি উপরের পানিটা ছেঁকে নিলে আমার পানিটা আলাদা হয়ে গেল। ফর পার্মানেন্ট হার্ডনেসের জন্য যদি আমরা সালফেটের এবং ক্লোরাইডের ক্ষেত্রেও দেখি, তাহলেও কিন্তু সেটা কি করছে, উৎপন্ন করছে সোডিয়াম কার্বনেট যখন আমরা ইউজ করতেছি, অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, শোধক চুন বা হাইড্রেট লাইম ইউজ যখন করতেছি, তখন সেটা কি করছে, আমার
কি তৈরি করছে? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিনা প্রেসিপিটেটেড হবে নিচে, যার ফলে আমরা ছেঁকে পানিটাকে আলাদা করতে পারতেছি। সো দিস ইজ দ্য মেকানিজম অফ দ্য সোডা লাইম প্রসেস। কি মেকানিজমটা হচ্ছে যে হাইড্রেট লাইম এবং সোডিয়াম কার্বনেট ক্ষর পানির ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে পানির নিচে অধক্ষেপ হিসেবে বসে যাবে, এবং তখন আমরা সহজেই পানিটাকে আলাদা করতে পারবো। হোপফুলি বোঝা গেছে। ওকে, আমরা আবার রিভিউ করব। ওকে, র ওয়াটার পাম্প, এজিটেটর, সোডা লাইম, কোয়াগুলেন্ট, এখানে কি হচ্ছে? ঘোরানো হচ্ছে। তো এই পানিটা আবার রিঅ্যাকশন ট্যাঙ্কে চলে যাচ্ছে, ফিল্টার হচ্ছে, ফিল্টারিং হয়ে তারপর স্টোরেজে হচ্ছে। হ্যাঁ, মূল কথা ওটাই। ওকে, আমরা মেইন পার্ট সম্পর্কে একটু পড়বো সোডা লাইম প্রসেসের জন্য। যে রিএজেন্ট ট্যাঙ্ক যেখানে বিক্রিয়াটা হবে, সোডা লাইম প্লাস কোয়াগুলেন্টস, সোডিয়াম কার্বনেট সবই থাকছে, রিঅ্যাকশন ট্যাঙ্ক, ফিল্টার, সফট ওয়াটার স্টোরেজ। আমরা যে প্রথম ছবিটা দেখলাম, কি বলা হচ্ছে? প্রসেসটা কিরকম? This soda lime is a coagulant are entered in a reagent tanks, and the predetermined amount of hard water is pumped into the reaction tank and entering the reagents. এটা পাম্পের ভিতরে আমরা কি করছি? একটা স্টোরেজে আমরা নিচ্ছি সবগুলোকে, এবং একই সাথে রিএজেন্ট দিচ্ছি। দ্য এজিটেশন মানে কি? পানিটাকে নাড়াচ্ছি, ঘোরাচ্ছি। The agitation is brought about by a large propeller, একটা বড় পাখার সাহায্যে, and the agitation is increased the get more amount of ppm steam is passed through the sideway pipe and increase the temperature of the mixer. এবং একই সাথে আমরা কি করছি? মনে করো একটা বালতির ভিতরে তোমরা কি নিছো? পানি নিছো, হার্ড ওয়াটার নিছো, সেখানে চুন দিচ্ছ, সোডিয়াম কার্বনেট দিচ্ছ, তারপর কি করছো? এবং একটা বড় ডাল ঘুটনি বা কোনো ফ্যানের সাহায্যে সেটাকে জোরে ঘোরাচ্ছ, এবং সেই সাথে সেটাকে টেম্পারেচার দিচ্ছ। তাহলে কি হবে? সেই রকম অবস্থার সৃষ্টি হচ্ছে। and when precipitation is complete, the water is supplied to the filter and remove calcium carbonate, and finally আমরা কি করছি? soft water is storage tank। তো কি করা হচ্ছে? এরকম করার পর কি হচ্ছে? তখন সেই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাহায্যে আমার রিএজেন্ট গুলো বিক্রিয়া করছে। হ্যাঁ, আমার রিএজেন্ট গুলো বিক্রিয়া করে কি তৈরি করতেছে? হাইড্রেট লাইম এবং কার্বনেট কি করছে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে। ক্যালসিয়াম কার্বনেট করার পর আমরা যখন সেটাকে সেটেল ডাউন করছি, রেখে দিচ্ছি, তখন সেটা স্টোরেজ ট্যাঙ্কে থেকে যাচ্ছে। তারপর পানিটাকে আমরা সহজেই আলাদা করে নিচ্ছি। এটা কনভেনশনাল মেথড, আগে প্রচুর ইউজ করা হতো, এখনো কিছু কিছু জায়গায় ইউজ করা হয়। তো এটাকে রেটটা কিভাবে বাড়াতে পারি? যেহেতু এটাকে একটা সময় লাগে সেটেল ডাউন করতে, ইনক্রিজিং দ্য টেম্পারেচার, আমরা টেম্পারেচার বাড়ালে তাড়াতাড়ি হবে প্রেসিপিটেশনটা, অধক্ষেপটা তাড়াতাড়ি পড়বে। এক্সেস রিএজেন্ট, অনেক বেশি রিএজেন্ট যদি আমরা ইউজ করি এবং প্রচুর পরিমাণে স্ট্রেডিং করি, অর্থাৎ ঘোরাই, বাই ব্রাইন্ডিং দ্য water into contact perform particulates and participate the grains of sand at act as a nuclear। আমরা বালি দিয়েও পাস করেও, বালি বেড ইউজ করেও কিন্তু আমরা করতে পারি। আমাদের পৃথিবীটাও কিন্তু একটা, কি বলছি, প্রথম দিন বলেছিলাম যে পৃথিবীটাও কিন্তু একটা ছাঁকনি। হ্যাঁ, এটা দিয়েও কিন্তু পানিটা শোধিত হচ্ছে। না হলে যে পরিমাণ দূষিত পানি এখন পর্যন্ত, যে ভালো পানি পাচ্ছি, এটাই উপরওয়ালার কাছে আমাদের প্রার্থনা বা শুকরিয়া, যেটাই বলি না কেন, যে না হলে যে কি হবে সেটাই হচ্ছে কথা। একবার চিন্তা করো যে পানি ছাড়া আছি আমরা, পানি খেতে পারছি না। ইমাজিন দ্য সিচুয়েশন, একদিন রোজার সময় পানি খাই না, কি পরিমাণ কষ্ট হয়, সেটাই আসলে ভাববার বিষয় আমাদের আজকে। ওকে, বেস এক্সচেঞ্জ প্রসেস পরবর্তীতে, প্রথমটা গেল আমাদের যে লাইম সোডা প্রসেস। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেস এক্সচেঞ্জ প্রসেস। তো এই বেস এক্সচেঞ্জ প্রসেসের মেকানিজমটা আমাদের একটু জানতে হবে। সেজন্য কি বলা হচ্ছে? দিস মেথড ডিপেন্ডস আপন দ্য ইউজ অফ দ্য জিওলাইট or base exchange complex। দেখো, জিওলাইট or base exchange complexes, এখানে কিছু কমপ্লেক্স ইউজ করা হয়। যে কথাগুলি বলা হচ্ছে যে জিওলাইটস আর হাইড্রেট সিলিকেটস অফ সোডিয়াম এন্ড অ্যালুমিনিয়াম উইথ জেনারেল ফর্মুলা। দেখো, এখানে একটা বস্তু ইউজ করা হয়, তোমরা বুঝতে পারছো। তোমরা সাধারণত তেল নিয়েছো না পাম্প থেকে অথবা ড্রাম থেকে? আগে কিন্তু তেল বিক্রি করা হতো। তো সেইখানে যে বিষয়টা করা হতো, যে এক্সট্রা তেলটা পড়ে যেত বা ড্রামের উপরে থাকতো বা যেখানেই থাকুক না কেন, সেটাকে শুষে নেওয়ার জন্য আমরা কিন্তু স্পঞ্জ ইউজ করতাম, তাই না? তো সেই তেলের উপর স্পঞ্জটা দিলে স্পঞ্জটা কি তেলটাকে শুষে নিত, তারপর আবার কি যেখানে রাখার ইচ্ছে স্পঞ্জটাকে প্রেস করলে তেলটা বেরিয়ে যেত। হুম, তো এই বেস এক্সচেঞ্জ প্রসেসটাও ঠিক অনেকটাই এরকম। বিকজ অফ এখানে আমরা এই স্পঞ্জ হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে বেস এক্সচেঞ্জ কমপ্লেক্স, অথবা যেটা নাম আমরা একটা দিয়েছি সেটাকে আমরা বলতেছি জিওলাইট। এই জিওলাইটটা কি? এই জিওলাইটটা কি ধরনের বস্তু? বলা হচ্ছে যে জিওলাইটস আর হাইড্রেট সিলিকেটস অফ সোডিয়াম এন্ড অ্যালুমিনিয়াম উইথ এ জেনারেল ফর্মুলা। কি? হাইড্রেট মানে পানিযুক্ত সিলিকেট, হিয়ার ইজ দ্য ওয়াটার, হিয়ার ইজ এ সিলিকেট অফ সোডিয়াম এন্ড অ্যালুমিনিয়াম, সোডিয়াম এন্ড অ্যালুমিনিয়াম
বলা হচ্ছে সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এবং সিলিকেটেড হাইড্রেট অবস্থাটাকে আমরা বলতেছি জিওলাইট অথবা বেস এক্সচেঞ্জ কমপ্লেক্স। ওকে, তো এখানে যে এক্স ওয়াই এবং এ জেড এন গুলি রয়েছে সেগুলো বিভিন্ন সংখ্যায় হতে পারে, সেজন্য তো জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। ওকে, ধরে নিলাম এটা আমাদের সেই স্পঞ্জ বা সেই এক্সচেঞ্জ কমপ্লেক্স। ওকে, হোয়েন জিওলাইট অর বেস এক্সচেঞ্জ কমপ্লেক্স আর ব্রট ইন কন্টাক্ট উইথ দ্য ওয়াটার, যখন হার্ড ওয়াটারের সংস্পর্শে আসবে তখন কি রকম হবে দেখো। আমরা যেহেতু এটার অনেক বড় সেজন্য পুরোটা লিখি নাই, আমরা সোডিয়াম দিয়ে শুরু করে একটা অক্সিজেন দিয়ে আমরা জেড দিয়ে প্রকাশ করছি পুরোটাকে আমরা জিওলাইট বলছি। তো হার্ড ওয়াটার এর সাথে যখন জিওলাইট বা কি বেস এক্সচেঞ্জ কমপ্লেক্সের কি হবে রিঅ্যাকশন হবে, তখন সেটা কি করছে দেখো। এই যে ক্যালসিয়ামটা রয়েছে, ম্যাগনেসিয়ামটা রয়েছে কার্বনেট হিসেবে, সেটাই কিন্তু আমাদের আয়ন হিসেবে, সেটাই কিন্তু আমাদের মেইন কালপ্রিট। তো আমরা যদি পানি থেকে এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামটাকে আলাদা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই। তো দেখো, যখন জিওলাইট এই হার্ড ওয়াটারের সাথে রিঅ্যাকশন করছে তখন সেটা কি করছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে জিওলাইটটা কি করছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামটাকে আলাদা করে দিচ্ছে এবং পানিটাকে ফ্রি করে দিচ্ছে। ভেরি সিম্পল নর্মাল কথাবার্তা কি, এই জিওলাইটটা কি করছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামটাকে আলাদা করে দিচ্ছে, পানিটা আলাদা হয়ে যাচ্ছে। ফর পার্মানেন্ট হাইড্রাস সালফেট হিসেবে যখন থাকবে একই ঘটনা। সো দিস জিওলাইট, এই জিওলাইটটাকে আমরা কি করছি পরবর্তীতে, আমরা কিন্তু এটাকে রিজেনারেশন করছে বলছি। দেখো, in where jet is abbreviation for the aluminum silicate and hydrate hydrogen pani hydrate, okay, part of the zeolite, and the soft water obtaining from this base exchange process is 0 থেকে 2 ডিগ্রি হার্ডনেস or levelness, অর্থাৎ এই 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ 100% হতে পারে, আবার মোটামুটি 20 এই রেঞ্জে থাকে, এর বেশি হয় না, তো এই পরিমাণ বিশুদ্ধ হয়। আফটার এ লং টাইম the whole of the sodium in a base exchange substance is replaced by the calcium magnesium said to be exhausted because it will be not, একটা সময় দেখা যায় কি যে সেটা তো জিওলাইটের কি একটা লিমিট আছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ পর্যন্ত ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে সে নিতে পারবে, তারপর কিন্তু সেটা আর কাজ করবে না। সেই জন্য আমাদের আবার সেটাকে রিজেনারেশনের সিস্টেম আছে, অর্থাৎ পরিষ্কার করার সিস্টেম আছে। ওই যে মনে করো তেল শুষে নিয়ে আবার ছেলে দিলাম, তো একটা সময় কি আর কাজ করবে না, তখন আমাদের কি করা হচ্ছে যে এই জিওলাইটটাকে আমরা কি করছি, যে সোডিয়াম ক্লোরাইডের সাহায্যে যখন রিঅ্যাকশন করছি তখন এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামটাকে এই জিওলাইটটা থেকে আলাদা করে দিচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডটা দেখো ক্যালসিয়ামটা ক্লোরিনের সাথে চলে গেছে, তার মানে কি জিওলাইটটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। তখন এই জিওলাইটটা দিয়ে আমরা আবার আমাদের পানিটাকে ট্রিটমেন্ট করতে পারবো। ভেরি সিম্পল, আবার বলছি, এই জিওলাইট প্রসেস বা বেস এক্সচেঞ্জ প্রসেসের জন্য একটা কমপ্লেক্স ইউজ করা হয়। সেই কমপ্লেক্সটা কি করবে, সেই কমপ্লেক্সটা নরমালি হার্ড ওয়াটারকে রিসিভ করবে, হার্ড ওয়াটারের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নটাকে আলাদা করে দিবে। ওকে, আলাদা করে দেওয়ার পর সেটা যখন স্যাচুরেটেড হয়ে যাবে, যখন আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন নিতে পারবে না, তখন সেটা কি করা হচ্ছে, রিজেনারেশন করা হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা এটাকে রিজেনারেশন করছি। সো এটা বেস এক্সচেঞ্জ অথবা জিওলাইট প্রসেস নামে পরিচিত পানি শোধনের ক্ষেত্রে। প্রসেসটা যদি আমরা দেখি, এরকম কি সফেনিং রয়েছে, আমাদের ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কে আমাদের এই ইয়েগুলো দেওয়া থাকে। এই যে আমরা দেখতেছি যে দিস ব্লক এরিয়া, এটা কিন্তু জিওলাইটের বেড। স্যার ওকে, মনে করো, হ্যাঁ বলো। স্যার আমাদের পরে একটু হ্যালো, বেশি হয়ে যায় প্রতিদিন। তোমাদের ক্লাস তো 1.5 ঘন্টা ভাই, এটা তো আজকে শেষ করতে হবে, আর অল্প একটু আছে, আমরা শেষ করি, হ্যাঁ একটু কষ্ট করো। স্যার স্যার আমাদের পড়া একটু বেশি হয়ে যায় প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, বলছি একটা শিফট শেষ করে দেন। না আজকে তো গতকালেরটাই শেষ হয়নি, এটা একটু শেষ করতে দাও, আর দুই একটা প্রসেস আছে, একটু শেষ করি, হ্যাঁ তারপর কথা বলি। অনেক বড় শিফট। কারণ স্যার আমাদের জন্য স্যার অনেক চাপের হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আজকে তো এটা একটু শেষ করতে দাও, তারপর কথা বলছি। ওকে, দেখো একটু খেয়াল করে দেখো, আমাদের যে জিওলাইট বেডটা রয়েছে, দেখো এই জিওলাইট বেডে কি হচ্ছে, এর উপর দিয়ে যখন পানিকে আমরা পাস করতেছি,
তোমরা গ্রামে হয়তো এরকম দেখে থাকবা যে আমরা যখন মনে করো একটা বালির স্যান্ড বেড তৈরি করছো, সেই বালির বেডের উপর দিয়ে যখন নোংরা পানিগুলোকে দিবা, তখন শুধুমাত্র পানিটাই কিন্তু নিচের দিকে যাবে, উপরের যে সাবস্টেন্স গুলো বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা সেগুলো কিন্তু উপরে আটকে যাবে। কাহিনীটা কিন্তু সেরকম না হলেও ঠিক অনেকটা সেরকম, যে এখানে কি করা হচ্ছে, দিস জিওলাইটে আমরা কি করছি, উপর থেকে যখন ওয়াটারটা ছেড়ে দিচ্ছি তখন কি হার্ড ওয়াটারটা এই জিওলাইট বেডের সাথে বিক্রিয়া করে কার্বনেটটা এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নগুলো এই জিওলাইট বেডের সাথে আটকে যাচ্ছে এবং নিচের দিকে সফট ওয়াটারটা আমরা পাচ্ছি। ওকে, সো অ্যাডভান্টেজটা ঠিক আছে, যেহেতু বেশি হয়ে যাচ্ছে, মোটামুটি এটা চিফ এবং মোটামুটি ইউজ করা হয় সবখানে। আমরা আরেকটু দেখবো ডিমিনারালাইজেশন প্রসেস দেখে শেষ করব। তো ডিমিনারালাইজেশন প্রসেসটা কি, যে ওয়াটার সফেনিং প্রসেস, এটা কিভাবে কাজ করে, যে ডিমিনারালাইজেশন অর্থাৎ মিনারেলাইজ করে দিব, ডিমিনারেলাইজ করে দিব। তো এটার জন্য দুটো স্টেপ কাজ করে, সেটা হচ্ছে একই রকম সেটার মতোই, যে এখানেও কিন্তু সে ধরনের বেড রয়েছে, হাইড্রোজেন ক্যাটায়ন এক্সচেঞ্জ এবং অ্যানায়ন এক্সচেঞ্জ। এখানে বলা হচ্ছে যে এটাকে ক্যাটায়ন অথবা অ্যানায়ন দুটি ভাগে ভাগ করা হচ্ছে, দুই ভাবে প্রসেসটাকে করা যায়। প্রথমত হাইড্রোজেন ক্যাটায়ন এক্সচেঞ্জার কি করা হবে, বা রেজিন বেড, একটা রেজিন বেডের ভিতর দিয়ে পাস করা হবে। বলা হচ্ছে ইন দিস প্রসেস সালফোনেটেড রেজিন ইন হাইড্রোজেন ফর্ম ইজ ইউজড ফর ওয়াটার সফেনিং। বলা হচ্ছে, দেখো ভালো করে একটু দেখো, ইন দিস প্রসেস সালফোনেটেড রেজিন ইন হাইড্রোজেন ফর্ম ইজ ইউজড ফর ওয়াটার সফেনিং। সালফোনেটেড রেজিন বেড নামে একটা বেড বা রেজিন সাবস্টেন্স ইউজ করা হয়, যেটাতে আমরা কি করছি দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড অথবা যে রেজিন হাইড্রেট ফর্ম আমরা যেটাকে বলি রেজিন বেড, সেটার সাথে ক্যালসিয়ামটা কি আলাদা হয়ে যাচ্ছে। আর ক্যালসিয়ামটা এই ঠিক একটু আগে জিওলাইটের যে প্রসেসটা ছিল সেখানে আমরা জিওলাইট ইউজ করতাম, এখানে আমরা কি করছি, বেড ইউজ করছি, রেজিন বেড ইউজ করছি। দেখো তাহলে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম ক্লোরাইড হিসেবে থাকতে পারে, কার্বনেট হিসেবে থাকতে পারে, যে হিসেবেই থাকুক না কেন ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামটা কি হচ্ছে, এই যে আমার ক্যালসিয়ামটা আলাদা হয়ে যাচ্ছে ঠিক আগের মতোই। ওকে, এটারও রিজেনারেশন সম্ভব, আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলে এই যে আমাদের হাইড্রোজেন রেজিন বেড, এটার রিজেনারেশন সম্ভব। ওকে, একই সাথে আয়ন এক্সচেঞ্জার সেকেন্ড স্টেপ, এখানে অ্যামিনো রেজিন বেড, প্রথমটা আমরা ইউজ করছি হাইড্রোজেন ক্যাটায়ন এক্সচেঞ্জার, মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন বেড রেজিন বেড ইউজ করছি, কিন্তু যখন এমিনো আয়ন রেজিন বেড তখন এমিনো রেজিন বেড ইউজ করছি। এটাও একই রকম, রেজিন হাইড্রোক্সাইড ফর্ম HCl সাথে Cl ক্লোরাইড যেগুলো আছে সেগুলো সফট ওয়াটার রিমুভ করে দিবে, এটাকেও রিজেনারেশন করা সম্ভব। সো একই ঘটনা, ওখানে একটা ইউজ করা হতো, এখানে দুটো বেড ইউজ করা হচ্ছে, দুটোরই কাজ একই, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গুলোকে আলাদা করে দিবে। ওকে, আমি সিম্পলি শেষ করার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরো। পরবর্তীতে আমাদের আরেকটু রয়েছে চিলটেশন আর সিকুয়েস্টারিং এজেন্ট, যেটা কিনা আমাদের কেমিক্যাল সাবস্টেন্স, যেটা দিলে আসলে পানিটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামটা প্রেসিপিটেট হয়ে যায়। যেমন আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে যে কি EDTA বা ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিডিক অ্যাসিড, এই পানি শোধনের জন্য ইউজ করে থাকি। এরপরে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। আমরা এটা সম্পর্কে আগেও জানি, পড়েছি যে আমাদের পানির ক্ষেত্রে আমরা যখন করব সেই কিসমিসের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে পড়েছি। তো আমরা যদি এখানে দেখি যে সল্ট ওয়াটার আর কন্টামিনেটেড ওয়াটার, হার্ড ওয়াটার, সেটাকে যখন একটা অর্ধভেদ্য ঝিল্লির ভিতর দিয়ে পাস করব ফ্রেশ ওয়াটার, তখন কি শুধুমাত্র পানির মলিকুল গুলোই যেতে পারবে, কিন্তু এই সমগ্র বড় বড় হার্ড ওয়াটারের যে মলিকুল গুলি সাবস্টেন্স গুলি আছে, আয়ন গুলি আছে, সেগুলো যেতে পারবে না। এবং এখানে সাধারণত একটা প্রেসার থাকে, প্রেসারের কারণে পানিটা কি এদিকে চলে যায়। তো এই রিভার্স অসমোসিস প্রসেস তোমরা আগেও জেনেছো, এটার মাধ্যমেও পানিটাকে শোষণ করা যায়। তো এই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ। তোমাদের কোশ্চেন থাকলে তোমরা এই মুহূর্তে